আজ আমরা কথা বলবো লেজেন্ডারি সুপারস্টার বাংলার গর্ভ মিঠুন চক্রবর্তীকে নিয়ে। মিঠুন চক্রবর্তী বলিউডের এমন একজন সুপারস্টার যিনি প্রত্যেকটি সাধারণ মানুষের মনে জায়গা তৈরি করেছিলেন। আজ আমরা জানবো কিভাবে একটি সাধারণ পরিবারের ছেলে তার প্রথম সিনেমা করেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন, কেন একটি ডাইরেক্টরের কাছে কাজ চাইতে গেলে তিনি তাকে ভিখারি মনে করে 10 টাকা ভিক্ষা দিয়ে তাকে অসম্মানিত করেছিলেন, কেন তাকে সিনেমার হিরো হিরোইনদের ব্যাগ ওঠানোর কাজ করতে হয়েছিল, কেন 350টিরও বেশি সিনেমায় কাজ করবার পরও তাকে কোনোদিনও কোনো পুরস্কার দেওয়া হয়নি, কিভাবে তাকে নেপোটিজমের শিকার হতে হয়েছিল, কিভাবে কিশোর কুমারের স্ত্রীকে বিয়ে করবার জন্য তিনি বিবাদে জড়িয়ে পড়েছিলেন, সত্যিই কি তিনি শ্রীদেবীকে গোপনে বিয়ে করেছিলেন, এমন কি হয়েছিল যে সিনেমা চালানোর জন্য রাজকুমারের ফটোর পরিবর্তে মিঠুনের ফটো পোস্টারে লাগানো হয়েছিল, আর কিভাবে পরপর 35টি সিনেমা ফ্লপ হওয়ার পরও তিনি একসাথে 12টি সিনেমা সাইন করেছিলেন। জানবো আরো অনেক কিছু, তাহলে চলুন শুরু করা যাক। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন কলকাতার একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে হয়েছিল। মিঠুনের আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। কলকাতার ওরিয়েন্টাল সেমি স্কুলে তার পড়াশোনা শুরু হয়েছিল, পরে তিনি গ্র্যাজুয়েশন করেন আর তারপর পুনার অ্যাক্টিং স্কুল থেকে অ্যাক্টিং কোর্সও করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই পড়াশোনা ছেড়ে তিনি নকশালপন্থী হয়ে ওঠেন। তিনি একটা সময় বিপ্লবী হয়ে গিয়েছিলেন আর নকশালীদের সাথে মিশে কাজ করতে শুরু করেন। আর তখনই তার ভাইয়ের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর পর তিনি সবকিছু ছেড়ে সাধারণ জীবনযাপন করতে থাকেন। তিনি অ্যাক্টিং কোর্স করেছিলেন, তাই তিনি অভিনয় জগতে প্রবেশ করবার জন্য চেষ্টা করতে থাকেন। তখনই তিনি একটি বাঙালি সিনেমায় চান্স পান। ছবিটির নাম ছিল মৃগয়া। এটি মিঠুনের প্রথম সিনেমা ছিল, আর তখন তিনি কোনো অ্যাঙ্গেল থেকেই হিরোর মতো ছিলেন না। কিন্তু তিনি তার অভিনয়ের জন্য প্রথম সিনেমাতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কিন্তু মিঠুন শুধুমাত্র বাংলা সিনেমা করেই সন্তুষ্ট থাকতে চাননি, তাই তিনি মুম্বাই চলে যান। কিন্তু বোম্বাই যাওয়া যতটা সোজা ছিল ততটাই কঠিন ছিল সেখানে যেয়ে দিন যাপন করা। বোম্বাইয়ে না তো তার থাকার কোনো জায়গা ছিল আর না ছিল খাবার কোনো ব্যবস্থা। কিন্তু অভিনয়ের শখে তিনি সব কষ্ট সহ্য করেন। কাজ পাবার জন্য এখানে সেখানে ঘুরে বেড়ান, কিন্তু কেউ তাকে সিনেমায় একটি ছোট্ট রোল দিতেও রাজি ছিলেন না। আর মিঠুন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে থাকে। একবার তিনি মনমোহন দেসাইয়ের কাছে সিনেমায় কাজ চাইতে গিয়েছিলেন। তখন মনমোহন দেসাই তাকে 10 টাকা ভিক্ষা দিয়ে বলেছিলেন, তুমি দেখতে এতটাই খারাপ যে তোমার সিনেমার ধারে কাছেও থাকা উচিত নয়, আর হিরো হবার জন্য সবার প্রথমে প্রয়োজন হয় সুন্দর চেহারার। সেদিন মিঠুন বলেছিলেন, একদিন এমন আসবে যখন আমাকে সাইন করবার জন্য আপনি আমার বাড়িতে আসবেন। মিঠুন তার জীবনে এমন দিনও দেখেছিল যখন খাবার খাওয়ার জন্য তাকে বিয়ে বাড়িতে ডান্স করতে হয়েছিল, আর কখনো বাস স্ট্যান্ডে, কখনো জল ট্যাঙ্কির ওপরে তিনি শুয়ে পড়তেন। মিঠুন তার জীবনে অনেক সংঘর্ষ দেখেছিলেন, কিন্তু তারপরও তিনি হাল ছাড়েননি। শেষ পর্যন্ত দো আনজানে সিনেমায় তাকে একটি ছোট্ট রোল দেওয়া হয়। অমিতাভ বচ্চন আর রেখার সিনেমায় তাকে দেখা যায়, আর এই ছোট্ট রোলটি তাকে এই শর্তে দেওয়া হয়েছিল যে তাকে হিরো হিরোইনদের স্পট বয়ের কাজ করতে হবে। এই সময় মিঠুন রেখার শপিং ব্যাগ ওঠাতেন, অমিতাভ বচ্চনের জিনিসপত্র বয়ে নিয়ে যেতেন। এই ছোট্ট রোলটির জন্য তাকে অনেক অপমানিত হতে হয়েছিল, তারপরও তিনি খুশি ছিলেন। আর সেই সময় রেখা বা অমিতাভ বচ্চন কেউই ভাবতে পারেননি যে পরবর্তীকালে এই ছেলেটি এত বড় হয়ে যাবে যে তার সাথে দেখা করবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মিঠুন চক্রবর্তী বাঙালি ছিলেন, তাই তার হিন্দিও ততটা শুদ্ধ ছিল না, কিন্তু দো আনজানে সিনেমার একটি ছোট্ট রোল দর্শকদের নজর কেড়েছিল। আর তারপর তাকে ফুলখিলে, অমরদীপ, তারানা আর সুরক্ষার মতো সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করবার সুযোগ দেওয়া হয়। 1980 সালে তার 2টি সিনেমা মুক্তি পায়, হাম 5 আর বারদাত। হাম 5 সিনেমাটি প্রথম সিনেমা ছিল যা মিঠুনকে পরিচিতি দান করেছিল, আর লোকে তাকে একজন অভিনেতা হিসাবে জানতে শুরু করেছিল।
সিনেমাটিতে অনেকগুলি চরিত্র ছিল, কিন্তু তারপরও সিনেমাটিতে মিঠুনের চরিত্রটিকেই লোক বেশি পছন্দ করেছিল। মিঠুন অ্যাক্টিংয়ের সাথে সাথে সিঙ্গার আর ডান্সারও ছিলেন, কিন্তু কোনো সিনেমায় তিনি ডান্স করবার সুযোগ পাচ্ছিলেন না। আর 1982 সালে প্রথমবার মুখ্য চরিত্রের সিনেমায় কাজ করবার সুযোগ পান, যার নাম ছিল ডিস্কো ডান্সার। আর মিঠুন যে সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগ তিনি পেয়েছিলেন। এই সিনেমায় তার ডান্স আর অভিনয় লোকে এত পছন্দ করে যে মিঠুন রাতারাতি সুপারস্টার হয়ে যায়। আর এই সিনেমাটি সেই সময়ে 100 কোটি টাকার ব্যবসা করেছিল। সিনেমাটি শুধু ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরেও সুপার ডুপার হিট হয়েছিল। মিঠুনকে ডান্সিং স্টার বলা হতে থাকে, আর তার সামনে সিনেমার লাইন লেগে যায়। মিঠুনের সময় বদলে গিয়েছিল। একদিন যে রেখার শপিং ব্যাগ ওঠাতেন, সেই রেখার হিরোর রোলে মিঠুনকে কাস্ট করা হয়। আর মিঠুন রেখার সাথে অনেকগুলি সিনেমায় কাজ করেন। তারপর মিঠুন উন্নতির এমন শিখরে পৌঁছান যেখানে পুরো বলিউড একদিকে আর মিঠুন আরেক দিকে ছিল। তিনি একসাথে 20টি সিনেমা সাইন করেছিলেন, আর একদিনে 3টি সিনেমার শুটিং করতেন। একটা সময় এমনও আসে যখন অমিতাভ বচ্চনের একটার পর একটা সিনেমা ফ্লপ হতে থাকে, কেউ তার সাথে কাজ করতে রাজি ছিল না। সেই সময় মনমোহন দেশাই একটি সিনেমা বানাচ্ছিলেন, যার নাম ছিল গঙ্গা যমুনা সরস্বতী, যাকে অমর আকবর অ্যান্টনির পার্ট 2 নামে বানানোর কথা ছিল। সিনেমায় 3 জন হিরো ছিল, জিতেন্দ্র, ঋষি কাপুর আর অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের সিনেমা সেই সময় চলছিল না, তাই ঋষি কাপুরকে মুখ্য চরিত্রে রাখা হয়। কিন্তু কিছু কারণে ঋষি কাপুর সিনেমাটি থেকে বের হয়ে যান, আর এই খবর শোনার পর জিতেন্দ্রও এই সিনেমাটি ছেড়ে দেন। তখন মনমোহন দেশাইয়ের কাছে সিনেমাটি বন্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন একজন তাকে বলেন, যদি সিনেমা চালাতে হয় তাহলে মিঠুনকে কাস্ট করুন। মনমোহন দেশাইয়ের কাছে আর কোনো রাস্তা ছিল না, তাই তিনি মিঠুনকে সাইন করবার জন্য তার বাড়িতে যান। এটি সেই মনমোহন দেশাই ছিল যিনি একদিন মিঠুনকে 10 টাকা দিয়ে সিনেমা থেকে দূরে থাকতে বলেছিলেন। মিঠুন যে অমিতাভ বচ্চনের একদিন জিনিস বইতেন, সেই অমিতাভ বচ্চনের সাথে সিনেমায় কাজ করেন আর তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ান। মিঠুন চক্রবর্তী আর রাজকুমারেরও একটি ঘটনা খুব মজাদার। রাজকুমার বলিউডের একজন এমন অভিনেতা ছিলেন যার সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোর ছিল না। তিনি এত অহংকারী ছিলেন যে তার সামনে তিনি সবাইকে সাধারণ মনে করতেন। আর একটি সিনেমার শুটিং চলছিল, যার নাম ছিল গলিও কা বাদশা। আর সেই সিনেমায় একটি ছোট্ট রোলে মিঠুনকে সাইন করা হয়েছিল। কিন্তু যখন রাজকুমার জানতে পারেন যে একটি গুরুত্বপূর্ণ রোল একজন স্ট্রাগলিং অ্যাক্টর করছে, তখন তিনি সিনেমাটি থেকে মিঠুনকে বের করে দিতে বলেন। তিনি বলেন তার সিনেমায় কোনো আজেবাজে লোক কাজ করতে পারবে না। যখন মিঠুন বিষয়টি জানতে পারেন, তিনি রাজকুমারের কাছে যেয়ে তাকে সিনেমা থেকে বের না করবার জন্য অনুরোধ করতে থাকেন। রাজকুমার সম্মত হন, কিন্তু তিনি মিঠুনের প্রতি খুশি ছিলেন না। এই সিনেমাটি মুক্তি পেতে পেতে 7 বছর সময় লেগে যায়। তখন রাজকুমারের যুগ শেষ হয়ে গিয়েছিল আর মিঠুন সুপারস্টার হয়ে গিয়েছিলেন। যখন সিনেমার পোস্টার রিলিজ হয়, তখন কেউ সিনেমাটি কিনতে রাজি ছিল না। পরে সিনেমার পোস্টারে রাজকুমারকে সাইডে রেখে মিঠুনের বড় ফটো সামনে রাখা হয়, আর সিনেমাটি বিক্রি হয়ে যায়। এইভাবে রাজকুমারের অহংকারও মিঠুন চূর্ণ করেছিলেন। মিঠুন চক্রবর্তী সিনেমায় যতই হিট হচ্ছিলেন, ততই তিনি বিবাদে জড়িয়ে পড়ছিলেন। তার ব্যক্তিগত জীবনও বিবাদে জড়িয়ে পড়েছিল। একের পর এক হিরোইনের সাথে তার নাম জড়িয়ে যায়, যার মধ্যে ফিল্ম অভিনেত্রী সারিকা তার প্রেমে এমনভাবে পাগল হয়ে গিয়েছিলেন যে মিঠুনের জন্য তিনি সব কিছু ছাড়তে রাজি ছিলেন। তারপর মিঠুনের নাম পদ্মিনী কোলাপুরের সাথে জড়িয়ে পড়ে। প্যার ঝুকতা নেহি সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্ক শুরু হয়, কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কটিও শেষ হয়ে যায়। তারপর মিঠুনের নাম রঞ্জিতার সাথেও নেওয়া হতে থাকে। মিঠুন কিশোর কুমারের তৃতীয় স্ত্রী যোগিতা বালির সাথে খ্বাব সিনেমার শুটিং করছিলেন, আর শুটিং চলাকালীন তিনি তার প্রেমে পড়ে যান, কিন্তু যোগিতা বালি তাকে পছন্দ করতেন না। মিঠুন সেই সময়কার বিখ্যাত মডেল হেলেনা লিউককে বিয়ে করেন, কিন্তু বিয়ের 4 মাসের মধ্যেই তারা আলাদা হয়ে যান।
তারপর যোগিতা বালির সাথে তার সম্পর্ক শুরু হয় আর তারা বিয়ে করে নেন। কিন্তু এই বিয়ের পর কিশোর কুমার তার ঘর ভাঙবার জন্য তার শত্রু হয়ে যান আর তিনি মিঠুনের কোনো সিনেমায় গান না গাইবার সিদ্ধান্ত নেন। মিঠুন যোগিতা বালির সাথে তার 2 সন্তানকে নিয়ে সুখের সংসার করছিলেন আর তখনই মিঠুনের জীবনে আসেন শ্রীদেবী। জাগ উঠা ইনসান সিনেমার শুটিং চলাকালীন তাদের সম্পর্ক শুরু হয়। সেই সময় শ্রীদেবী একজন টেনিস প্লেয়ারের সাথে সম্পর্কে ছিলেন। তাদের বিয়ে হবারও কথা ছিল আর মিঠুনও বিবাহিত ছিলেন, কিন্তু তারপরেও তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। একটি রিপোর্ট অনুযায়ী 1985 সালে মিঠুন আর শ্রীদেবী গোপনে বিয়েও করেছিলেন। তাদের সম্পর্কের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে আর এই খবর যোগিতা বালির কানে যেয়েও পৌঁছায়। মিঠুন শ্রীদেবীর জন্য যোগিতা বালিকে ছেড়ে দিতেও রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু যোগিতা বালি এই দুঃখ সহ্য করতে না পেরে অনেকগুলি ওষুধ খেয়ে নেন। যখন মিঠুন তার স্ত্রীর এরকম অবস্থা দেখেন তখন শ্রীদেবীর ভূত তার মাথার থেকে নেমে যায় আর তিনি শ্রীদেবীকে ছেড়ে নিজের পরিবারে ফিরে আসেন। শ্রীদেবীর সাথে সম্পর্ক শেষ হবার পরও তারা একসাথে অনেক সিনেমাতে কাজ করেন, কিন্তু পরবর্তীকালে তাদেরকে আর একসাথে কোনো সিনেমায় দেখা যায়নি। মিঠুন চক্রবর্তী একের পর এক বিবাদে ফাঁসতে থাকেন। ভালো আর খারাপ সিনেমার পার্থক্য করতে তিনি ভুলে যান। মিঠুন টাকা রোজগার করবার জন্য যে কোনো সিনেমা সাইন করতে থাকেন আর তার জন্য তার সিনেমা ফ্লপ হতে শুরু করে। এইটি সেই সময় ছিল যখন বলিউডে নেপোটিজম শুরু হয়ে যায়, যার মধ্যে সঞ্জয় দত্ত, ঋষি কাপুর, গোবিন্দা, অনিল কাপুর, সানি দেওয়ালের নাম ছিল, যারা ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিলেন। সেই সময় মিঠুনের সাথে আউটসাইডারের মতো ব্যবহার করা হতে থাকে আর বড় বড় ডাইরেক্টররা মিঠুনের সাথে কাজ করা বন্ধ করে দেন। 350টি সিনেমায় কাজ করবার পরও বলিউড থেকে মিঠুনকে কোনো সিনেমার জন্য কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। মিঠুন 2বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন আর 2টি বাংলা সিনেমার জন্য। মিঠুনের সিনেমা প্যার ঝুকতা নেহি সেই সময় সুপার ডুপার হিট হয়েছিল আর আপনারা জেনে অবাক হবেন যে এই সিনেমাটি এত ভালো ছিল যে সেই সময় হাইকোর্ট এই সিনেমাটি তাদেরকে দেখাতে বলেন যাদের ডিভোর্সের কেস সেই সময় চলছিল। আর এই সিনেমাটি দেখার পর 50% ডিভোর্স কেস তুলে নেওয়া হয়েছিল, কিন্তু তারপরও এই সিনেমাটিকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি, এমনকি নমিনেশন পর্যন্ত দেওয়া হয়নি। এই সিনেমাটির সাথে রাজ কাপুরের রাম তেরি গঙ্গা ম্যালি সিনেমাটি মুক্তি পায় আর যে সিনেমাটি সব অ্যাওয়ার্ড নিজের নামে করে নেয়। তারপর মিঠুনের আরেকটি সিনেমা এসেছিল যার নাম ছিল প্যারি বেহনা। ভাই বোনের সম্পর্কের ওপরে তৈরি এই সিনেমাটি মিঠুনের অন্যতম সিনেমাগুলির মধ্যে একটি, কিন্তু এই সিনেমাটির জন্যও তাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। প্রেম প্রতিজ্ঞা সিনেমাটিকেও অ্যাওয়ার্ড দেওয়া তো দূরের কথা, নমিনেট পর্যন্ত করা হয়নি। ধীরে ধীরে মিঠুনকে বড় বড় প্রোডাকশন হাউস ব্ল্যাকলিস্ট করে দেয়। তখন মিঠুন কম বাজেটের সিনেমা করতে বাধ্য হন। তাই 1993 থেকে 1998 সালে মুক্তিপ্রাপ্ত মিঠুনের সব ছবিগুলি লো বাজেটের ছিল, যে সিনেমাগুলিতে কোনো বড় হিরোইন কাজ করতো না। এই সময় সিনেমা অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছিল, কিন্তু মিঠুনের সিনেমার বাজেট লো হবার জন্য মিঠুনের সিনেমাগুলি একের পর এক ফ্লপ হতে থাকে। তারপর তিনি অন্য ভাষায় সিনেমা করতে শুরু করেন আর ধীরে ধীরে মুখ্য চরিত্র থেকে সরে যান। তিনি বেশ কিছু সিনেমায় ভিলেনের রোল করেন, যার মধ্যে জল্লাদ সিনেমায় তার রোলটিকে দর্শক খুব পছন্দ করেন। কিন্তু মিঠুন কখনোই কাজ করা বন্ধ করেননি আর বলিউডের নেপোটিজম সহ্য করেও তিনি উন্নতির সেই শিখরে পৌঁছেছিলেন যেখানে বলিউড তার সিনেমাগুলিকে অ্যাওয়ার্ড না দিলেও দর্শক তার সিনেমাগুলিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল আর তিনি সাধারণ মানুষের হিরো হয়ে গিয়েছিলেন। ধীরে ধীরে বয়সের সাথে সাথে মুখ্য চরিত্র ছেড়ে তিনি সাপোর্টিং রোল করতে শুরু করেন। আজও তাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তিনি রাজনীতিতেও পা রাখেন আর রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। মিঠুন চক্রবর্তী অভিনেতার সাথে সাথে একজন বড় বিজনেসম্যান। দেশের ধনী অভিনেতাদের মধ্যে তার নাম আসে। মিঠুন চক্রবর্তীর মোট সম্পত্তি 250 কোটি টাকারও বেশি। তিনি মনার্ক গ্রুপ অফ হোটেলসের মালিক। সব বড় বড় শহরে তার হোটেল আছে। তাহলে বন্ধুরা, এই ছিল মিঠুন চক্রবর্তীর জীবনী।
তার জীবন সংঘর্ষ, বলিউডে তার যাত্রা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। আরও এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।